সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কমপক্ষে 5 তারিখ নিয়ে পুনর্বিবেচনা হোক এবং আজকেই ঘোষণা হোক যে 5 তারিখের বদলে অন্য কোনো দিন লকডাউন হোক। মানুষ লকডাউন মানতে রাজি আছে, লকডাউনের তাৎপর্য আমরা সবাই বুঝেছি। সেই জন্য সরকারের দেখা উচিত যে এই সংকটের সময় একে আমরা মনের কষ্টে আছি, আবার যেন কারো মনে কষ্ট না হয়। সেই জন্য এই 5 তারিখ ভারতবর্ষের গৌরবশালী দিন, ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। ভগবান শ্রীরামচন্দ্রের অযোধ্যা মন্দির পুনর্নির্মাণ শুরু হবে, প্রধানমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত থাকবেন। কত এই 400, 450, 500 বছরের যে বলিদানী পরম্পরার ইতিহাস, লড়াইয়ের ইতিহাস রাম মন্দির প্রতিষ্ঠার জন্য তার স্বীকৃতি পাচ্ছে। এটা ভারতবর্ষের ইতিহাসে গর্বের দিন হবে। তাই মানুষের মনের যে উচ্ছ্বাস, আবেগ, সেটা যাতে বহিঃপ্রকাশ হয়ে কোনো আনন্দ করতে পারে, শ্রদ্ধা জানাতে পারে, তার উপযুক্ত পরিবেশ তৈরির জন্য সেদিন লকডাউনকে উইথড্র করা হবে। বাস্তবিক কারণেই এখান থেকে অযোধ্যায় যাওয়া সম্ভব হচ্ছে না কারোর পক্ষে। আপনারা পশ্চিমবঙ্গে কোনো বিশেষ কর্মসূচি সেদিন পালন করবেন? দেখুন, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয় বা কোনো পার্টির কর্মসূচি নয়। আমরা যেরকম ভারতীয় জনতা পার্টি রাম মন্দির আন্দোলনকে সমর্থন করেছি, সাধু সন্তরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদ এটাকে সংগঠিত করেছিল। আর ভারতীয় জনতা পার্টি যেহেতু আমরা ভারতীয় সংস্কৃতির উপর শ্রদ্ধা রাখি, বিশ্বাস রাখি, তাই এই আন্দোলনকে সমর্থন করেছিলাম। আমাদের বহুত কর্মী এতে অংশগ্রহণ করে সভা করেছে। সেরকম আজকে যে রাম মন্দির পুনর্নির্মাণ হচ্ছে তার জন্য সরকার ট্রাস্ট বানিয়ে দিয়েছে। সে ট্রাস্টের মাধ্যমে সমস্ত কর্মসূচি নিশ্চিত হয়েছে। তারাই মাননীয় প্রধানমন্ত্রীকে এই পুনর্নির্মাণ প্রারম্ভে আহ্বান করেছেন, তারাই নিশ্চিত করেছেন লকডাউন মেনে সামাজিক দূরত্ব রেখে মাত্র 200 জন এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং মিডিয়ার মাধ্যমে সমস্ত সম্প্রচার হবে, যেটা মানুষ দেখবেন। আর সাধারণ মানুষ সেটাও করেছেন বা বিশ্ব হিন্দু পরিষদ আহ্বান করেছেন সমস্ত মন্দিরে মন্দিরে পুজো পাঠ হোক, প্রার্থনা হোক। যখন মন্দির প্রারম্ভ হবে তখন শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনির মাধ্যমে এই বিজয় উৎসব পালন করা হোক এবং সন্ধ্যাবেলা বাড়ি বাড়িতে দীপোৎসব হোক, দীপক প্রজ্বলন হোক, প্রদীপ জ্বালানো হোক। আমরাও এর সঙ্গে আছি। আমাদের কর্মীরাও সমাজের একজন ঘটক হিসাবে এই এই গৌরবময় কার্যক্রমে অংশগ্রহণ করছে। আর কিছু হয়ে গেছে বিষয়, সকাল থেকে দুবার হয়েছে। একটা বিষয় আমার মনে হয় অনেকদিন পরে আপনাদের সামনে আমি আনুষ্ঠানিকভাবে এসেছি। রাজনৈতিক যে গতি প্রকৃতি পশ্চিমবঙ্গ যাচ্ছে, এখানে যে সরকার আছে তার গণতন্ত্রকে হত্যা করে জনবিরোধী ক্রিয়াকলাপ করছে, মানুষ তাদের বিরুদ্ধে আছেন। 21শে পরিবর্তনের জন্য আহ্বান করে মানুষ তাদের সাড়া দিয়েছেন। তাতে ভীত হয়ে সরকার এবং তার এজেন্সিগুলো মানুষের মুখ বন্ধ করছে, মিডিয়ার মুখ বন্ধ করছে। সঙ্গে সঙ্গে বিজেপির মধ্যে বিভেদ, বিচ্ছেদ আর একটা ভুল বোঝাবুঝি তৈরি করার চক্রান্ত চলছে। বেশ কিছুদিন ধরে বিভিন্ন মিডিয়াতে বিভ্রান্তিমূলক খবর প্রচারিত হচ্ছে। সেটাকে আমাদের অনেক কর্মী নেতারা আর খণ্ডন করেছেন। আজকেও একটি নিউজ চ্যানেলে দেখিয়েছে যে বিজেপির অনেক নেতা এমপি নাকি পার্টি ছেড়ে চলে যাচ্ছেন অন্য দলের। দিলীপ ঘোষ বলবেন হচ্ছে না। আমি পার্টির তরফ থেকে এটাকে ধিক্কার জানাচ্ছি, খণ্ডন করছি। যদি সত্যি সত্যি কোনো এরকম খবর থাকে অবশ্যই, কিন্তু যারা এই ধরনের বিভ্রান্তিমূলক খবর তৈরি করে মিডিয়ার গরিমাকে নষ্ট করছেন, আমি সাধারণ মানুষকে সবাইকে সেই মিডিয়ার সঙ্গে সতর্ক থাকতে বলবো। ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, ভারতীয় জনতা পার্টিতে কোনোদিন বিভেদ ছিল না, আজ নেই, আগামী দিনে হবে না। যারা নিজের ভেদ বিভেদ সামলাতে পারছেন না, তারাও বিজেপিকে নিজের দলে কাদায় টেনে দেখাতে চাইছেন আমরা সবাই এক। বিজেপি পার্টি উইথ এ ডিফারেন্স, এটা মাননীয় আডবাণীজি বলেছেন। সেই পরম্পরাকে রেখে আমরা এগোচ্ছি। কোনো ভুল বুঝাবুঝি নাই, হতেও আমরা দেবো না। পার্টি নয়, এটা পরিবার। যদি কারোর মধ্যে দূরত্ব হয় সেটা আমরা মিটিয়ে নেবো, নিয়েছি। সেই জন্য এই ধরনের যারা খবর তৈরি করছেন তাদেরকে আমি বলছি, এটা আপনারা দায়িত্বকে ঠিকমতো জবাব দেবে। আমরা সমাজের কাছে দায়বদ্ধ, সমাজের রাজনীতি করছি, সমাজ পরিবর্তনের রাজনীতি করছি। সেজন্য দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের কোনো খবর নাই। আমি মিডিয়ার বন্ধুদের বলবো, কমপক্ষে বিভ্রান্ত করবেন না। মানুষ আপনাকে বিশ্বাস করে, সেই বিশ্বাসে নষ্ট না। রাজ্য সরকার
এবং রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রীর বিরোধ যে জায়গায় এসেছে, যে ধরনের প্রশ্ন রাজ্যপাল প্রকাশ্যে নিজের সরকার সম্পর্কে করছে, এটা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে এবং শাসক শিবির থেকে বলা হচ্ছে উনি একেবারেই বিজেপির মুখপাত্র হিসেবে রাজ্যে কাজ করছেন। সরকারের বিরোধিতা করলে বা তার ভুলগুলো ধরে যদি কেউ যদি বিজেপি হয়ে যায়, আমি তো বলবো সবার এটা করা উচিত। গভর্নর সাংবিধানিক প্রমুখ, সরকার নির্বাচিত সরকার চলছে, এই ব্যাপারে আমার বলার নেই। কিন্তু কেন আজকে গভর্নর এসব কথা বলছেন, যে কথাগুলো আপনারা বলতে পারছেন না মিডিয়ার মানুষ, তাহলে আপনাকে কোমরে দড়ি ধরে বেঁধে চোরের মতো নিয়ে গিয়ে থানায় বসিয়ে রাখা হয়। বানিয়ে বলছেন একাধিক ঘটনা হয়েছে, কোনো মিডিয়া হাউসকে ছাড়া হয়। আমরা যারা বিরোধীরা জনগণের স্বার্থে যদি তথ্য তুলে ধরি, আমাদেরকে ডান্ডা দিয়ে পেটানো হচ্ছে, কেস দেওয়া হচ্ছে, পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, থানায় জেলে রাখা হচ্ছে। তাহলে কে বলবে? শেষ অগতির গতি মাননীয় রাজ্যপাল আছেন, তিনি তার দায়িত্ব পালন করছেন। যদি তিনি তার দায়িত্বের বাইরে যান, এখতিয়ারের বাইরে যান, তা দেখার জন্য সংবিধান আছে, মহামহিম রাষ্ট্রপতি এবং কেন্দ্র সরকার আছে। যারা মনে হয় যে ঠিক নয় তারা কোর্টেও যেতে পারেন, আবার কেন্দ্র সরকারে গিয়ে অভিযোগ করতে পারেন, সেটা করা উচিত। যারা গণতন্ত্র, কোর্ট, আইনের প্রতি যাদের বিশ্বাস নেই, তারাই মহামহিম রাজ্যপালকে দিনের পর দিন অপদস্থ করছেন, ব্যক্তিগত আক্রমণ করছেন, যে নিজের দৈন্যতা প্রকাশ করছেন। দলের মধ্যে যে একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে, তাতে কি তৃণমূলের কারো হাত আছে বলে মনে হয়? ইতিমধ্যে আপনাদেরই কয়েকজন সাংসদ তিনি প্রশান্ত কিশোর এবং কুণাল ঘোষের নাম তুলেছে, এরাই এই ধরনের কাজগুলো করে দলে বিভ্রান্ত তৈরি করছে। আপনি কি মনে করেন এদের সঙ্গে কারা যুক্ত? কার হাত আছে এটা তো নিশ্চিত করে বলতে পারবো না আমি, এটা যার দরকার সে তদন্ত করুক। ভারতীয় জনতা পার্টির মধ্যে এই ধরনের কোনো ব্যাপার নেই, ঘটনা নেই। বলা হলো, আমি ঘটনা বলি, দিল্লির বৈঠকের প্রথম দিন প্রস্তুতি বৈঠক ছিল, সেখানে আমাদের যারা কেন্দ্রীয় নেতা মাননীয় রাহুল দা, মাননীয় মুকুল দা ছিলেন এবং 3 জন পর্যবেক্ষক, মাননীয় কৈলাসজি, শিবপ্রকাশজি, মাননীয় বিধানজি, এবং আমাদের প্রদেশের আমরা যারা, আমি, আমাদের সংগঠন মন্ত্রী সুব্রত দা, এরাই ছিলাম। সেখানে যে বৈঠক হয়েছে, কি হবে বৈঠকে, কদিন চলবে, কাদের ডাকা হবে, এই বিষয়ে ঠিক। সেখানে কোনো রিপোর্টও প্রস্তুত করা হয়। কেউ বলেছে নাকি শিবপ্রকাশজি বাংলার নির্বাচনের একটা রিপোর্ট প্রকাশ করেছেন, যেটা নিয়ে দ্বিমত হয়েছে। কেউ বলেছেন মেননজি করেছেন, আমি জানি না, এখানে রিপোর্টই নেই। তো অনেক কষ্ট কল্পনা করা হয়েছে, সেই কাজটাকে করতে অন্য কেউ নিউজ করা হয়েছে। এটা তৈরি করা একটা বাতাবরণ, বিজেপির প্রতি লোকের আস্থা নষ্ট করা, বিজেপির কর্মীদের মনোবল নষ্ট করা চক্রান্ত চলছে, সেটা এখন বিভিন্ন জায়গায় চলছে। পরে বলা হলো বাবুল সুপ্রিয়র সঙ্গে নাকি আমার ভয়ঙ্কর ঝগড়া হয়েছে। যেহেতু আমরা ঠিক করেছিলাম এক একটি লোকসভা, একটি জেলা, সে জেলার প্রেসিডেন্ট এবং সেখানকার তিনি এমপি আছেন, যদি থাকেন, দিতে থাকেন, তাকে নিয়ে আমরা সেখানকার তথ্য সংগ্রহ করে তাদের মতামত, আর সেটাই হয়েছে। মাননীয় বাবুল সুপ্রিয় মন্ত্রী, তিনি আসানসোলের এমপি। রাঢ়বঙ্গ এবং মেদিনীপুর জোন, এই জোন নিয়ে কোনো আলোচনা হয়নি। সেই হিসাবে ওখানকার প্রেসিডেন্টও নাই, এখানকার কোনো এমপিও ছিলেন না, বাবুল সুপ্রিয় বৈঠকে ছিলেন না। পরবর্তী ফেজে যে আরো 22টা পার্লামেন্টের আলোচনা আমরা করবো, তখন সেসব আসবে, সেটা তখন তাদের দেখা। বাবুল সুপ্রিয়র সঙ্গে দেখাও হয়নি। উনি আমার জন্মদিনে টুইট করে আমাকে ফোনও করেছেন। আমি বললাম যে আরে তুমি এলে না, বলে আমাকে ডাকলেই না, তোমরা কি করে যাবো? আমি ঠিক আছে পরের পরে ডাকবো, আর তুমি আসনি তাতে এত খবর, তুমি এলে তার অনেক খবর। এসব হাসি মজা হলো আমার। দ্বিতীয় কথা, মুকুল দার সঙ্গে নাকি মতান্তর হয়েছে। মুকুল দা একটা বৈঠকে ছিলেন, তিনি বলেই দিলেন প্রথম দিন যে আমার চোখের সমস্যা, ডাক্তার আমাকে ডেট দিয়েছেন, রেটিনাতে আমাকে ইঞ্জেকশন দিতে, আমি চলে যাবো। তো আমরা বলেছিলাম যে সকালে হাফটা থেকে তারপর আপনি যান। বলেছেন আমি ভিড়ের মধ্যে যাবো, এটা উনি নিজেই বলেছেন, যেটা কথা হয়েছে, কারণ এই ধরনের কোনো ব্যাপারই ছিল। আর পরবর্তীকালে প্রত্যেক দিন 4টে লোকসভা এমপি এবং রাজ্য জেলা সভাপতি নিয়ে ডিটেলস আলোচনা হচ্ছে। একটি বিধানসভা ধরে 144টা বিধানসভার আমরা তথ্য সংগ্রহ করেছি, আর সেখানকার পরিস্থিতি নিয়ে মতামত নেওয়া হয়েছে। সেখানে অন্য কোনো রিপোর্ট ছিল, রিপোর্ট নেওয়া হয়েছে। সেই জন্য এই ধরনের যে খবর তৈরি করে বিজেপিকে বদনাম করার চেষ্টা হচ্ছে, যারা দুর্নীতিতে স্বজন পোষণে বদনাম হয়ে গেছেন, মানুষের চোখে ছোট হয়ে গেছেন, তারা চেষ্টা করছেন বিজেপিকে টেনে ওখানে নামিয়ে দেখানো যে সবাই সমান। সবাই সমান নয়, বিজেপি বাকিদের সঙ্গে সমান নয়, কেউ বিজেপি সমান হতে পারবে না, এটা আমি বলছি, আমরা হতে দেবো না। সেই জন্য যারা এই ধরনের করার চেষ্টা করছেন বা তাতে যারা সমর্থন করছেন, সহযোগিতা করছেন, তাদের সঙ্গে সতর্ক থাকা উচিত। আমি আবার পরিষ্কার বলছি, মিডিয়ার সঙ্গে আমাদের কোনো সংঘর্ষ নেই, যথেষ্ট ভালোবাসাও নেই।
আমি আবার বলছি, মিডিয়ার দয়ে আমরা জিতিনি, আগামী দিনে জিতে লড়াই করব, মানুষের আশীর্বাদে আমরা জিতব। মিডিয়া তার দায়িত্ব পালন করুন, আমরা আমাদের দায়িত্ব সমাজ করতে পারব। রাজ্যে বিরুদ্ধে গত 15-20 দিনে পূর্ব মেদিনীপুর, এন্টালি এবং আরামবাগে কিছু বিজেপি কার্যকর্তা এবং মহিলাদের উপর আক্রমণ হয়েছে। সব জায়গায় হচ্ছে কম বেশি, কলকাতায় একটু কম, কারণ এখানে আমাদের কার্যকর্তারা এই জন্য একটু নিষ্ক্রিয় আছেন, অত্যাধিক অত্যাচার পুলিশের এবং মহিলাদের। বাকি জায়গায় আমরা সেই সমস্ত প্রতিহত করতে পারছি। পুলিশ, কেবল পুলিশ দিনে রাতে বাড়িতে আক্রমণ করছে, গাঁজা কেস দিচ্ছে, মহিলাদেরকেও ছাড়া হচ্ছে না, তাদের উপর অত্যাচার হচ্ছে এবং তার প্রতিকার আমরা করছি। মানে সংঘর্ষ হচ্ছে, হাজার হাজার কর্মী জেলে আছেন, গেলে আছেন, বাড়ি ছাড়া আছেন, সমস্ত অফিসে কর্মীরা এসে থাকছেন, গ্রামে থাকতে পারছেন। এই পরিস্থিতি আছেন। আর তার আরো বেশি ভয়ঙ্কর পরিস্থিতি অবস্থা হচ্ছে করোনা আক্রমণের সময়, আমফানের সময়ও এই রাজনৈতিক হিংসা বন্ধ হয়নি, আমাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে। গত 1 মাসের মধ্যে প্রায় 4-5 জন কর্মী হত্যা করা হয়েছে, তার মধ্যে এমএলএও আছে। তাতে সবাই বুঝে গেছেন পরিস্থিতি কি সারা ভারতবর্ষে বাংলার সরকার এবং তার কাজ নিয়ে ছিছি হচ্ছে। কিন্তু আমরাও সংকল্প করেছি, পরিস্থিতি যাই হোক লড়াই করে আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি পরিবর্তন করবো, সেই দিকে এগোচ্ছি। আর যত এগোচ্ছি তখন আমাদের কর্মীদের, নেতাদের ব্যক্তিগতভাবে চরিত্র হরণ করা হচ্ছে, নতুন নতুন ভিডিও দিয়ে, অডিও দিয়ে নিউজ তৈরি করে এবং আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি, বিভ্রান্তি ছড়াবার চেষ্টা চলছে। আমরা এই সমস্ত প্রতিরোধ করে এগিয়েছি, আগামী দিনে এগোবো, সে মনোবল আমাদের আছে, আমাদের কর্মীদের পরস্পর বিশ্বাস আছে। এটা একটা প্রশ্ন ভেঙে যাবে। আপনি কি পদত্যাগ করতে চেয়েছিলেন? যদি পদত্যাগ করতে এতদিন থাকতো না পরে। আমি তো বুকের পা দিয়ে রাজনীতি করতে এসেছি, সে যে সামনে আসবে তার বুকের উপরে দাঁড়িয়ে রাজনীতি করবে, এটা এখানে এবং বাংলার পরিবর্তন দিলীপ ঘোষ একা করতে পারবে। তার যদি আত্মবিশ্বাস না থাকে, বিশ্বাস না থাকবে, সে বাড়িতে বসে থাক। আমাদের মুখ্যমন্ত্রী হলে যেন মিষ্টি খেতে আসে। রাজ্যপাল একটা বিস্ফোরক স্টেটমেন্ট করেছে, বলেছে যে এতদিন পর্যন্ত যা শিল্প সম্মেলন হয়েছে তার কত টাকা খরচা হয়েছে আর বিনিময়ে কত টাকা ইনভেস্টমেন্ট এসছে, তার একটা হিসেব দেওয়া এবং খাড়েপুরে সন্দেহটাও প্রকাশ করা হয়েছে যত টাকা সম্মেলন করতে খরচ হয়েছে হয়তো অত টাকা বিনিয়োগই আসে। আপনার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয়? আমরাও আগে এই কথা বলেছি যে প্রত্যেক বছর দিদিমণি যে মহোৎসব করেন বেঙ্গল সামিটের নামে, তাতে আজ পর্যন্ত কোনো তথ্য নেই কত টাকা ইনভেস্ট হয়েছে, কত হাজার কোটি টাকা, কত 100 কোটি টাকা। কিন্তু যা খরচা হয় সেই মহোৎসব করতে, সেটা আমাদের পকেটের টাকা, ট্যাক্স দিয়ে যেটা আমরা, ওনাকে কেউ অধিকার দিয়ে এটা করা, সে এর উপরে একটা শ্বেতপত্র আসা উচিত। গত 9 বছর 10 বছর ধরে যে ধরনের মহোৎসব করে টাকা পয়সা উড়িয়েছেন, ওনার ভাইরা যেভাবে ফুর্তি করেছে ওখানে গিয়ে, কোথাও হলদিয়াতে, কোথাও এখানে, সে টাকা কার টাকা, কে দিয়েছে অধিকার তাকে খরচা করে? যদি ওর মতো বিদেশ ভ্রমণ করেছেন, ওনারা শিল্প আনতে গেছেন, খালি করে নিয়ে ফিরে এসেছেন, কে অধিকার দিয়েছে এইসব টাকা ওড়ানো? লোককে খালি বোকা বানিয়েছেন। আমরা দিদিমণিকে দেখি কালী পূজা, দুর্গা পূজা উদ্বোধন করছেন, ঈদ মোহরম উদ্বোধন করেন, বড়দিনের প্রোগ্রামের জন্য আরো অনেক কিছু করেন, কিন্তু কলকারখানা উদ্বোধন করতে কেউ আসবে দেখি। সেই বিরল ছবিটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি, কবে সেটা আসবে। আর টাকা অপচয় করে গঙ্গায় ফেলবেন না, কারণ গরিব মানুষের পরিশ্রমের টাকা আপনি এভাবে অপচয় করতে পারেন এবং সেটা শ্বেতপত্র করে প্রকাশ করা। শিল্প সম্মেলনটা বন্ধ করে দিতে বলছেন? আমার তো মনে হয় ইমিডিয়েট বন্ধ করা উচিত, কারণ এই ড্রামা দেখতে আমার ভালো লাগছে। আপনি যেটা বললেন, যেটা শুরু করলেন যে আমরাও বলেছি বিষয় নিয়ে, এই প্রসঙ্গে সৌগত রায় বলছেন যে পার্টি হিসেবে কথা বলতেই পারে, তারা একটা রাজনৈতিক দল, শাসকের বিরোধী দল হিসেবে তারা কথা বলতেই পারে, দাবি জানাতেই পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে বিজেপি যা যা বলে, বিজেপি যে ডেলিগেশন দিয়ে যা যা অভিযোগ করে আসে, সেই সব অভিযোগ নিয়েই তারপরে সরবরাহ রাজ্যপাল। এটার পরেও কি বলতে বাকি রাখবো যে বিজেপি আর রাজ্যপালের মধ্যে কোনো ফারাক আছে? কারণ বাকিদের উপর প্রায় ওনারা ম্যানেজ করে ফেলছেন, বাকি বিরোধী পার্টি, মিডিয়াকে। ভারতীয় জনতা পার্টি মানুষের কাছে প্রতিবদ্ধ, দায়বদ্ধ। তাই আমরা সত্য বলি, আর সত্য সবার জন্য এক হবে। যার হিম্মত এই সত্য কথা বলুক। বিজেপি যেটা বলে সেটা যদি সত্য হয়, সেটা গভর্নরের জন্য বাকিদেরও বলা উচিত। যাদের দম আছে, যাদের দম নেই তারা বলতে পারে না। তাই সৌগত যদি মনে করেন সবার মুখ বন্ধ করে দেন, ভুল করছেন। আমি কথা বলে আমার বিরুদ্ধে কেস হবে, বলা হচ্ছে রাজনীতি করছি, সব করবো, কেন করবো না? মানুষের টাকা, মানুষের সম্পদ লুট করবেন আপনারা, আর আমরা বলবো না। ওরকম নড়বড়ে কমর আমাদের, আমরা বলবো, সেটা সামলানোর মতো হিম্মত আমাদের আছে। ঠিক আছে, আচ্ছা বলি হিন্দি में क्या बोल रहे हैं? बीजेपी कोर कमिटी मेंबर, नॉट डीएमसी, ओना तो चीज को
আসবে 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 বলছি যে এই বিতর্ক নয়, মানে দিল্লির প্রসঙ্গে বলছি, এই বিতর্কের বিষয়টা আপনারা তো একটা দফা বেশি মিটিং করবেন, সেখানে সাংগঠনিক আমরা বলি চিত্রটা কি, মানে ছবিটা কি উঠে? এটা আমি আপনাদের বারবার বলেছি, আমাদের সংগঠন কতটা বিস্তৃত হয়েছে, এই যে প্রধানমন্ত্রীর চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দিতে আমরা কর্মীদের বলেছি, কত দূর হয়েছে। নতুন মেম্বারশিপ হবে আগামী 7 তারিখ থেকে আমি ঘোষণা করব, সে ব্যাপারে প্রস্তুতি, এবং মাননীয় প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত তৈরি করার যে আহ্বান করেছে, সে জিনিসটা কি আত্মনির্ভর ভারত কিন্তু আমরা কি বলছি সেটা আমাদের কর্মীদের প্রশিক্ষিত করা, তার যে প্রক্রিয়া চলছে সেটা সম্বন্ধে খোঁজখবর নেওয়া হয়েছে, এবং আগামী সাধারণ নির্বাচন বিধানসভার 21 সালে তার প্রস্তুতি কি কি ক্ষেত্রে করা হয় এই তথ্য সংগ্রহ করা হয়েছে। এটাই ছিল, আর কিচ্ছু হয়নি, ওটা কোনো ডিসিশন হয়নি। অনেকে বলছে যে ওদের ক্যান্ডিডেট কোনো ক্যান্ডিডেটের নামও হয়নি, কারণ সেটা বাকি আছে স্টক টেকিং। আপনাদের কি এই মানে মনে হচ্ছে যে এই যে পার্টিকুলার মিটিং আপনারা করছেন, মানে করলেন এই সময় তাদের মধ্যে, তারপরে একাধিক ভিডিও কনফারেন্স আপনিও দফা দেওয়ার প্রস্তুত করেছেন, কিন্তু বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে কর্মী সমর্থকদের উজ্জীবিত করা, তাদের বিভিন্ন কর্মসূচি দিয়ে বেঁধে রাখা, এই যে কাজটা, সেই কাজটার ক্ষেত্রে এই পুরো সেইভাবে সহায়তা করছে না, এবং সেক্ষেত্রে কিভাবে করা যায়? আপনারা জানেন এই ধরনের কর্মসূচি যেটাতে আপনারা আমরা অভ্যস্ত পশ্চিমবাংলায় মিছিল, মিটিং, বন্ধ, এটা হতে পারে না। আমাদের পার্টি থেকেও মানা আছে কোনো ভিড়ভাড় প্রোগ্রাম করার, আইনের দিক দিয়েও মানা আছে, লকডাউনে প্রধানমন্ত্রী আগ্রহ করছেন না করতে, সেই জন্য আমরা র্যালি ইত্যাদি না করছি। কিন্তু আমরা প্রথমে বিরোধিতা করেছি, বাড়িতে বসে মৌনভাবে প্রতিবাদ করছি, তারপরে ছোটো ছোটো প্রোগ্রাম করেছি, এখন আমাদের এমএলএ হত্যার পরে আমরা মিছিলও করেছি, এবং আগামী 4 তারিখ আর একটা মিছিল আমরা কলকাতায় করব, যেটা আমাদের এই যে সত্তর আরও 2জন বুথ কর্মী, বুথ প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে হুগলিতে, পূর্ব মেদিনীপুরে এবং দক্ষিণ সাগরের, তার প্রতিবাদে র্যালি করব। আমরা করতে বাধ্য হচ্ছি, আমাদের রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে, আমরা নামতে চাইনি। মানুষের দুঃখ কষ্ট এবং কর্মীদের উপর অত্যাচারের পরে এটা করতে বাধ্য হচ্ছে, সেই জন্য আজকের পরিস্থিতি এর বেশি করা সম্ভব নয়। আমরা চাই না রাস্তায় নেমে করতে, মানুষকে সুরক্ষিত রাখতে চাই নিয়ম মেনে। তো সেই জন্য যেটা বিজেপি উদাহরণ তৈরি করে, আমরা ভার্চুয়াল র্যালি করেছি, 7খানা করেছি পশ্চিমবঙ্গে রেকর্ড। তার যে ছোট র্যালি তার সমান মমতা ব্যানার্জির 21 তারিখে হয়নি। মাননীয় অমিত শাহ র্যালিতে আপনারা দেখেছেন 41,000 লোক তখন লাইভ দেখেছে, এবং পরবর্তীকালে 1,39,00,000 লোক আমাদের 63,000 বুথে ডাইরেক্ট দেখেছে। আপনাদের সহযোগিতার ফলে আরও 1 কোটি লোক প্রায় দেখেছে, যারা বিভিন্ন মিডিয়ার লাইভ আপনারা দেখিয়েছেন, সেজন্য আপনার ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী এক একটি চ্যানেলকে আলাদা আলাদা করে বলেছেন, তাদের নাম বলেছেন, এটা দেখুন, ওটা দেখুন। এত করার পরেও 16,000 লোক লাইভ দেখেছে ওনার প্রোগ্রাম। আর তারপরে কে কী কত দেখেছে আমার মনে হয় ওকে ধৈর্য কম থাকে। ওখানে করা হয়েছে 1 সেকেন্ডের জন্য যে ওটাকে লাইভ করেছে বা জয়েন করেছে, সেটাকেও তার মধ্যে ধরা হয়েছে। এই করার চেষ্টা হয়েছে, কিন্তু হয়নি। সেটাকে বোঝাই যাচ্ছে কে কোথায় আছে। যারা ভার্চুয়াল র্যালিংয়ের সমালোচনা বলেছিলেন প্রচুর টাকা খরচা করছে, পরে তারা বুঝতে পেরেছেন যে গুজরাটিরা খরচা কম করে, লাভ বেশি করে। উনি বলেন না গুজরাটের পার্টি, গুজরাটের নেতা, তারপরে ওনারা অনুকরণ করেছেন। একজন বরিষ্ঠ নেতা বামপন্থী, তাকে যখন ভার্চুয়াল র্যালিতে ভাষণ দিতে বলা হলো ওই সামনে কম্পিউটারে, তিনি ভাষণ দিতে পারছেন না। কারণ কি বলছেন, আমি কাকে ভাষণ দেবো, কাউকে দেখতে পাচ্ছি না। বলা হলো যে আপনি ভাষণ দিন, সবাই আপনাকে দেখতে পাচ্ছে। যেন বিজেপি কত এগিয়ে আছে এটা আপনারা বুঝতে পারছেন ওদের অ্যাটিটিউড দেখে। যেন ওনারা দৌড়ে দৌড়েও আমাদের ধরতে পারবেন না। আমাদের কর্মীরা, আমি আহ্বান করেছিলাম যে 1 কোটি পরিবারে প্রধানমন্ত্রী চিঠি নিয়ে যান। আমার কাছে আজ পর্যন্ত, কাল পর্যন্ত যা খবর ছিল, পরশু দিনের রিপোর্ট, সেটা 95 লাখ আমরা পার করে দিয়েছি। 1 কোটির বেশি চিঠি ছাপিয়েছি আমরা। সমস্ত চিঠি আমরা বিলি করে সব পরিবারে যাব, প্রধানমন্ত্রী কী বলতে চেয়েছেন মানুষের কাছে পৌঁছে দেব। ঠিক সেরকম আমরা 1 কোটি মেম্বারশিপের আমি আহ্বান করেছিলাম, 98 লক্ষ আমরা মেম্বারশিপ করেছিলাম। কিন্তু তারপরে পার্টিতে বহু লোক গত 1 বছরে জয়েন করেছেন, করতে চাইছেন, তাদের মেম্বার করতে চাই। তাই 4 তারিখ থেকে আমরা আবার মেম্বারশিপ অভিযান শুরু করব, 3 কোটি লোকের কাছে পৌঁছাবার চেষ্টা করব। তো এটা 7 তারিখ থেকে আমরা শুরু করব। এই প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে, চলছে, এবং প্রত্যেকটি বিধানসভায় কমসে কম 1500 থেকে 1800 কর্মীকে নিয়ে আমরা আত্মনির্ভর ভারতের প্রশিক্ষণের কার্যক্রম করব। তার জন্য গত 15-20 দিন ধরে আমরা তথ্য সংগ্রহ করে প্রত্যেক বুথ থেকে 5টা স্মার্টফোনের ফোন নম্বর জোগাড় করা হয়েছে। তারাই এর সঙ্গে যুক্ত হবেন এবং তাদেরকে আমরা এই ব্যাপারে প্রশিক্ষণ দেবো, তার প্রস্তুতি চলছে। আর আগামী 6 তারিখ থেকে আমরা এই প্রশিক্ষণের কাজ শুরু করব।
দিলীপদা, আপনাদের যে 200 আসনের টার্গেট সেটাকে বিরোধীরা কটাক্ষ করে বলছে যে অলিক স্বপ্ন এবং আগেই 94খানা সিট হেরে গেছে। যারা নিজেদের উপরে বিশ্বাস করতে পারে না, যাদের সংগঠনের উপরে বিশ্বাস নেই, তারা এই কথা বলে। আমি যখন 19-এ বলেছিলাম 19-এ হাফ আর 21-এ সাফ, তখন অনেক এসেছে। কেউ বলেছিল 42-এ 42, এখন পকেটে হাত রাখছে কটা আছে। আমরা কিন্তু হাফের কাছাকাছি পৌঁছেছি, ভোটও হাফের কাছাকাছি করি। 2 কোটি 30 আমরা, আর মমতা ব্যানার্জি 2 কোটি 47। এটুকু পার্থক্য ছিল, এটা আমরা অলরেডি সমান করে পার করে দিয়েছি। আমরা 2.5 কোটির উপরে যাচ্ছি, ওনারা 2 কোটি নিচে যাচ্ছে। সেই জন্য যারা ভয় পাচ্ছে বিজেপির অগ্রগতিতে, আমাদের আত্মবিশ্বাস দেখে তারা এই ধরনের কথা বলছে। তাদের আত্মবিশ্বাস কম থাকতে পারে, আমাদের আত্মবিশ্বাস কম। ঠিক আছে, হয়ে গেছে। হিন্দি বলুন, বাংলা হয়ে গেছে, অনেক কমছে। তিনবার হয়ে গেছে। হিন্দি বিজেপির বেশ সাংসদ নাকি তৃণমূলে যোগ দিতে চলেছে। তার মধ্যে আমার নামও আছে। যাদের গল্প লেখার সময় আছে, পড়ার সময় তার করুন। दिलीपदा 5 तारीख को पश्चिम बंगाल में लॉकडाउन होगा, जहां दूसरी ओर अयोध्या में भूमि पूजन होने जाना है राम जन्मभूमि पर। इस पर आप लोग क्या कहेंगे? देखिए, ये कार्यक्रम जो है वो पार्टी का कार्यक्रम नहीं है, समाज का कार्यक्रम। पिछले 450-500 साल से राम मंदिर का भव्य पुनर्निर्माण के लिए समाज लड़ाई कर रहा है। विदेशियों के साथ लड़ाई किया और मुगलों पाठनों के साथ, अंग्रेज के साथ, यहाँ की जो अंग्रेज ग्रस्त सरकार था उसके खिलाफ भी लड़ाई किया और लाखों लोग बलिदान भी दिए। और वो मंदिर आज बनने जा रही है सर्वसम्मति से, सुप्रीम कोर्ट का और जजमेंट से वो बन रही है। इसलिए पूरा देश में उमंग और उत्साह है, लोग उसको मनाना चाहते हैं। लेकिन दुर्भाग्य से यहाँ की ये जो सरकार है, मानवता विरोधी और हिंदू विरोधी सरकार पश्चिम बंगाल में, और उसी दिन को उन्होंने लॉकडाउन के लिए निश्चित किया है। आपको मालूम होगा अगस्त महीना में लॉकडाउन पूर्ण कौन सा तारीख में होना चाहिए, इसको लेकर 4 बार तारीख का परिवर्तन हुआ। फिर भी 5 तारीख जो पुनर्निर्माण तिथि है, उस दिन में लॉकडाउन घोषणा किया गया है। जबकि इसी महीना में मुहर्रम और ईद भी है। उसी तिथि को बचाने के लिए 3-4 बार तिथि का परिवर्तन हुआ है। मैं सरकार से निवेदन किया है कि लोगों को उत्साह देखते हुए, लोगों को श्रद्धा को देखते हुए 5 तारीख को लॉकडाउन से दूर रखा जाए, कि लोग पूजा पाठ उत्सव मना सकें। हमारे चीफ मिनिस्टर ने एक स्लोगन दे दी, धर्मो जार जार उत्सव सवाल। अगर सबका उत्सव है तो हमारे उत्सव में क्यों बाधा डाल रही है? क्या अधिकार है आपको डालने की? कोई ईद मनाए तो खुशी से मनाए, तो रामनवमी मनाए तो उसमें मना क्यों? राम मंदिर पुनर्निर्माण को उत्सव मना तो उसमें मना क्यों है? तो इसीलिए ये जो हम बार बार बोलते हैं, इसको पश्चिम बंगाल को पश्चिम बांग्लादेश बनाने की साजिश चल रही है। यहाँ बांग्ला का जगह उर्दू लाया जा रहा है। यहाँ बाद में तो बोला जाता है बंगाल चलेंगे, बंगाल के लोग हमारा बंगाली। बंगला में कहाँ आसमानी शब्द आ गया है, तो आकाशी होता है। अप्पा अम्मा कहाँ से आ गया है? तो हर चीज यहाँ बंगाल के जगह उर्दू थोपा जा रहा है। और बंगाल की जो परंपरा संस्कृति है, यहाँ जो दुर्गा पूजा है उसका विसर्जन में भी बाधा डाला जा रहा है। हाईकोर्ट से जजमेंट लाकर हम विसर्जन करना पड़ेगा। बंगाल में बड़ा पर्व है सरस्वती पूजा, उसमें बंद किया जाए स्कूल में। तो कैसे बंगाल है जो सरस्वती पूजा नहीं करता है, जो दुर्गा पूजा नहीं मानता, कैसे बंगाली हो सकता है? तो जबरदस्ती प्रशांत किशोर को बंगाली बनाया जा रहा है। मुझे लगता है कि इस प्रकार मिलावटी बंगाली से बचना चाहिए। शुद्ध बंगाली तो श्यामा प्रसाद थे, हम उन्हीं के अनुयायी है। हम बंगाल में राम मंदिर के लिए उत्सव भी चाहते हैं, दुर्गा पूजा सरस्वती पूजा भी चाहते हैं। दिलीप जी, आप कह रहे थे आने वाले दिनों में मेंबरशिप ड्राइव भी होगी, लोग जुड़ेंगे बीजेपी से, लेकिन कहा यह भी जा रहा है कि 4 बड़े बीजेपी एमपी तृणमूल कांग्रेस ज्वाइन करने वाले हैं। कुछ और लोग भी हैं जो सदस्य हैं बीजेपी के, वो तृणमूल कांग्रेस ज्वाइन करेंगे, और ये हो रहा है ठीक चुनाव से पहले। हाँ, तो कुछ लोगों का समय है कहानी रचने के लिए, रचे। भाजपा अपने दम पर काम कर रही है, अपने पूरा हर कार्यकर्ता और हर एमपी के ऊपर हमारी भरोसा है, वो हमारी पार्टी के साथ हैं, आगे भी रहेंगे। जिनको भाजपा की अग्रगति से तकलीफ हो रही है, वो लोग ये सब समाचार बना के भेज रहे हैं, और समाज सब देख रही है। हिम्मत है तो तोड़ के दिखाए। मुझे पता नहीं वो 4 एमपी में मेरा नाम है कि नहीं, हम इंतजार करें उस नाम को उजागर करें। ठीक है, धन्यवाद।